অধ্যায় 1 মন্দিরের পুনর্মিলন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। তমলুকের বর্গভীমা মন্দির। বিশাল চত্বরে বসন্তের নরম রোদ ঝলমল করছে। পাখির কলকাকলি আর ভক্তদের মৃদু গুঞ্জন মিলে এক ধরনের প্রশান্তিময় পরিবেশ তৈরি করেছে। রাহুল মন্দিরের দাওয়ায় বসে আছে। পাশে 6 বছরের ছেলে শান্তভ মন্দিরের মেঝে নিজের মতো করে খেলায় মগ্ন। এই মন্দির রাহুলের কাছে শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি তার জীবনের এক অনন্য অধ্যায়ের সাক্ষী। 2009 সালের এক শরতের বিকেলে এই মন্দির প্রাঙ্গণেই প্রথমবার শিখার সঙ্গে দেখা হয়েছিল। শিখা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে। তার চোখে নতুন স্বপ্ন। রাহুল তখন পোস্ট গ্র্যাজুয়েশনের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু শিখার অনাবিল হাসি যেন তাকে এক নিমেষে অন্য জগতে টেনে নিয়ে গিয়েছিল। এই মন্দিরের পুকুরের সিঁড়িতে বসেই তারা প্রথম কথা বলেছিল। কথার বিষয় ছিল সাধারণ: পড়াশোনা, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু এই সাধারণ কথাগুলির মধ্যেই তারা একে অপরের মধ্যে খুঁজে পেয়েছিল এক গভীর সংযোগ। আজ 15 বছর পর 14ই ফেব্রুয়ারি সেই একই জায়গায় বসে রাহুল মনে মনে সেই মুহূর্তগুলোকে আবার ছুঁয়ে দেখতে চেষ্টা করছিল। মন্দিরের ঘণ্টার শব্দ যেন শিখার সেই উচ্ছল হাসি এখনো প্রতিধ্বনিত হচ্ছে। সময় বদলেছে, কিন্তু সেই মন্দির রাহুলের হৃদয়ে শিখার উপস্থিতিকে চিরস্থায়ী করে রেখেছে। বাবা, আমার বলটা কোথায়? হঠাৎ শান্তভের চিৎকারে হুঁশ ফিরে এলো। দেখো, এখানেই কোথাও আছে। আর তুমি তো তোমার নিজের খেলনা নিজেই হারিয়ে ফেলো। শান্তভ মেঝের দিকে ঝুঁকে বল খুঁজতে খুঁজতে প্রায় পিছলে যাচ্ছিল। এমন সময় একজন মহিলা এসে শান্তভকে ধরে ফেলল। ই বাবা, একটু হলেই তো তুমি পড়ে যেতে। তোমার মা কোথায়? শান্তভ অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে বলল, আমি তো বাবার সাথে এসেছি। ওদের মধ্যে কথাবার্তা শুনে রাহুল ওদের দিকে এগিয়ে গেল, কিন্তু মহিলাটিকে দেখতে পেয়ে তার পা যেন মাটিতে গেঁথে গেল। মুহূর্তেই মনে হলো সময় যেন 15 বছর পিছিয়ে গেছে। সেই মুখ চেনা, প্রাণবন্ত আর এক অদ্ভুত মাধুর্যে ভরা। সেই মায়াভরা চোখ যেগুলো একসময় তার সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে পারত। যদিও মুখে একটু বয়সের ছাপ পড়েছে, তবু সেই পরিচিত মুখ সে স্পষ্ট দেখতে পেল। রাহুলের গলা শুকিয়ে এলো, হৃদয় ছলকে উঠল পুরনো স্মৃতিতে। কত কথা, কত অনুভূতি, কত না বলা ব্যথা যেন মুহূর্তের মধ্যেই ফিরে এলো। চিনতে একটুও ভুল হলো না, এ যে শিখা। নিজের অজান্তেই রাহুলের মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো, শিখা। মহিলাটি নিজের নাম পরিচিত কিন্তু পুরনো কণ্ঠে শুনে থমকে গেল। চোখের গভীরে এক ঝলক বিস্ময়, আবেগ আর এক চিলতে অতীতের স্মৃতি ফুটে উঠল। রাহুল। শব্দটি তার কণ্ঠে যেন সময়ের নদীতে ভেসে আসা একটা হারানো স্মৃতির মতো শোনালো। রাহুলের নাম উচ্চারণ করতে গিয়ে তার গলা কেঁপে উঠল। রাহুলের মনে হলো সেই ছোট্ট এক টুকরো শব্দে তার পুরো অতীত জীবনের গল্প লুকিয়ে আছে। শিখার কণ্ঠে সেই পুরনো মায়ার আভাস এখনো স্পষ্ট। মনে হলো যেন হারিয়ে যাওয়া একটা গানের সুর ফিরে আসছে তার জীবনে, যেখানে প্রতিটি সুর শুধুই প্রেমের অনুভূতির। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যেকার সেই 15 বছরের দূরত্ব যেন মুছে গেল। সময়ের কাঁটা যেন থেমে গিয়ে তাদের হারানো স্মৃতিগুলোকে নতুন রঙে আঁকতে শুরু করল। শিখার চোখে সেই একই উজ্জ্বলতা, তার পাশে ছোট্ট মেয়েটি নতুন বাস্তবতার প্রতিচ্ছবি।
মেয়েটি শিখার হাত ধরে টানতে টানতে বলল, মা তাড়াতাড়ি চলো, পুজো তো শেষ হয়ে যাবে। একটু দাঁড়াও, আমি পুজো দিয়ে আসছি। রাহুলের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলার কাছে আটকে গেল। শুধু তাকিয়ে রইল শিখার দিকে। তার মনে হলো এই মুহূর্ত যেন কোনো পুরনো স্বপ্নের পুনরাবৃত্তি। মন্দিরের শঙ্খধ্বনি আর ঘণ্টার ধ্বনির মাঝে তার হৃদয়ের আঘাত যেন আরও স্পষ্ট হয়ে উঠল। রাহুল অনুভব করল তার জীবনের এই পুরনো অধ্যায়ের পর্দা এখনো পুরোপুরি নামেনি। চলে যাওয়া মানে শুধু দূরত্ব নয়, এক টুকরো অতীতকে আবার হারিয়ে ফেলার মতো বেদনাও। শিখা মন্দিরের ভিতরে চলে যেতেই রাহুল দাওয়ার এক কোণে বসে পড়ল। তার মনে হতে লাগলো যেন সময় আবার পিছনে ফিরে গেছে। 2009 সালের সেই দিনগুলো। শিখার খিলখিলিয়ে হাসি, তার প্রাণোচ্ছল চোখের চাউনিতে লুকিয়ে থাকা স্বপ্ন, সবকিছু যেন মনের পর্দায় জীবন্ত হয়ে উঠল। মন্দিরের এই কোণে বসেই তো শিখা তাকে প্রথমবার বলেছিল, তোমার সাথে কথা বলতে আমার এত ভালো লাগে। অধ্যায় 2, প্রথম দেখা। কলেজের শেষ দিনগুলো ছিল রাহুলের জীবনের এক অদ্ভুত সময়। ভবিষ্যতের চিন্তা, বন্ধুত্বের আবেগ আর জীবনের প্রতি এক ধরনের নতুন কৌতূহল, সব মিলিয়ে সময়টা ছিল অনিশ্চিত কিন্তু আনন্দে ভরা। এক বিকেলে কাথির প্রভাত কুমার কলেজের ক্যাম্পাসের আঙিনায় রাহুল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আকাশে সূর্য ডুবছিল, আর তার সাথেই শেষ হয়ে যাচ্ছিল তাদের কলেজ জীবন। এই রাহুল, তুই এত চুপচাপ কেন রে? তেমন কিছুই না, এমনি। এই একটা মেয়ের ফোন নাম্বার দে না, প্রেম করব। তোর মতো কুড়ের কপালে কোনো মেয়ের প্রেম লেখা নেই রে। রাহুল হাল ছেড়ে দেওয়ার ছেলে ছিল না। সে অনেকটা জোর করেই বলল, তুই একটা নাম্বারই বা দিচ্ছিস না কেন বলতো? ঠিক আছে, আমার পিসির মেয়ের নাম্বার দিচ্ছি, তুই বরং কথা বল। কিন্তু হ্যাঁ, বেশি বিরক্ত করিস না কিন্তু। সেদিন রাতে রাহুলের হাতের তালু ঘামে ভিজেছিল, তবু সাহস করে সেই নম্বরটা ডায়াল করল। ফোনটা রিং হওয়ার প্রতিটা মুহূর্ত তার হৃদয় জোড়া উত্তেজনায় থরথর করছিল। হঠাৎ ওপারে শিখার নরম মিষ্টি গলা শোনা গেল। হ্যালো, কে বলছেন? সেই এক শব্দ যেন রাহুলের পুরো পৃথিবী বদলে দিল। গলার স্বরটায় ছিল এক অদ্ভুত টান, যা তাকে আরও গভীর করে শিখার দিকে টেনে নিল। রাহুল খানিক চুপ করে থেকে বলল, আমি রাহুল, তোমার নাম্বারটা আমি শ্রেয়ার কাছ থেকে পেয়েছি। ও আচ্ছা, কিভাবে সাহায্য করতে পারি? তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমার সঙ্গে তোমার কথা বলতে ভালোই লাগবে আশা করছি। বন্ধুত্ব, তাও অচেনা কারোর সঙ্গে? আচ্ছা, চেষ্টা করে দেখি করা যায় কিনা। সেদিন কথাবার্তা খুব বেশি না এগোলেও সেই প্রথম কথোপকথন যেন তাদের জীবনে নতুন সূর্যোদয়ের সূচনা করেছিল। প্রতিদিন রাতে ফোনে একে অপরের কণ্ঠ শোনার অপেক্ষায় যেন তাদের দিন কাটানোর একমাত্র কারণ হয়ে উঠল। শিখার হাসি রাহুলের দিনকে আলোকিত করত, আর রাহুলের গভীর চিন্তাভাবনা শিখার মনের ওপর এক অদ্ভুত প্রভাব ফেলত। রাত জেগে কথা বলার সময় তারা নিজেদের প্রিয় গান, সিনেমা, বই আর জীবনের স্বপ্নগুলো নিয়ে আলোচনা করত। একদিন শিখা বলল, তুমি জানো রাহুল, আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো আমাদের বর্গভীমা মন্দির। রাহুল কিছু না বলে হাসল, কিন্তু তার মনের গভীরে শিখার প্রতিটি কথা যেন এক নতুন অধ্যায় লিখে চলেছিল। তারা দুজনেই বুঝতে পেরেছিল এই সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে আরও গভীর কিছুতে পরিণত হচ্ছে।
একে অপরের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে, ছোট ছোট বিষয় শেয়ার করার আনন্দ আর পরস্পরের কষ্ট দুঃখ সান্ত্বনা দেওয়ার মধ্যে তারা নিজেদের জীবনের একটি নতুন গল্প বুনে চলেছিল। প্রায় 1 মাস পর রাহুল একদিন সাহস করে বলল, শিখা, আমি না তোমার সঙ্গে দেখা করতে চাই। কোথায় দেখা করা যেতে পারে বলো তো? বর্গ অভিমা মন্দিরে আসতে পারবে? আমার বাড়ির কাছে মন্দির চত্বরে বসে কথা বলা যাবে। কয়েকদিন পর একদিন সকালবেলা রাহুল বাসে করে কাঁথি থেকে নিমতৌড়ি, তারপর ওখান থেকে আর একটা বাসে করে কলেজ মোড়, সেখান থেকে রিক্সা করে তমলুক বর্গভীমা মন্দির পৌঁছল। মন্দিরের চত্বরে দাঁড়িয়ে প্রায় 15 মিনিট মতো অপেক্ষা করেছিল। আর তার মনে কেমন একটা অজানা উত্তেজনা কাজ করছিল। হঠাৎই সে দেখল সিঁড়ি ভেঙে শিখা ওপরে উঠে আসছে। মৃদু রৌদ্রের আলোয় শাড়িতে মোড়া শিখার চেহারাটা যেন এক অপূর্ব আভা ছড়িয়ে দিয়েছিল। তার কপালের ছোট্ট লাল টিপ, কোমরের আঁচলে জড়ানোর ভঙ্গি আর সাদামাটা অথচ পরিপূর্ণ সাজ যেন রাহুলের চোখে এক অনন্য মাধুর্যের ছবি আঁকল। শিখার চোখগুলো ছিল গভীর আর মায়া ভরা, যেন তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ লুকিয়ে আছে। যখন শিখা হাসল, সেই হাসির ঝিলিক রাহুলের হৃদয়কে কাঁপিয়ে দিল। সে যেন নিজের চারপাশের সব কিছু ভুলে শুধু শিখার মৃদু পায়ে ধীরে ধীরে ওপরে ওঠার দৃশ্য দেখতেই মগ্ন হয়ে গেল। রাহুলের মনে হলো এতদিনের অচেনা কণ্ঠের পিছনে থাকা মানুষটা যেন এক জীবন্ত কবিতা। শিখার প্রতিটি অঙ্গভঙ্গি ছিল এমন যেন প্রকৃতি নিজে তার সৃষ্টিকে গর্বের সঙ্গে প্রকাশ করছে। রাহুল বুঝতে পারল সে শুধুমাত্র শিখার সৌন্দর্যে মোহিত হয়নি, বরং শিখার ব্যক্তিত্বের এই গভীরতায় ডুবে গেছে, যা সে এতদিন কেবল কল্পনা করেছিল। শিখা সিঁড়ির শেষ ধাপটা পার করে যখন রাহুলের সামনে এসে দাঁড়ালো, রাহুলের মনে হলো যেন সময় থমকে গেছে। তার মনে মনে বলে উঠল, এই সেই মানুষ যার জন্য আমি এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। এই মুহূর্তটা যেন আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। রাহুলের চোখে ছিল অব্যক্ত ভালোবাসার এক নিঃশব্দ ভাষা। তোমার ছবি দেখেছি, কিন্তু সামনাসামনি তোমাকে আরো ভালো লাগছে। তুমিও ছবির থেকেও সুন্দর। ছবি আর বাস্তবের মধ্যে তো পার্থক্য থাকবেই, তাই না? কিন্তু তোমার এই হাসি, সেটা তো আর ওই ছবিতে ধরা পড়ে না। কি তুমি এত মিষ্টি কথা বলতে শিখলে কোথায়? কথা তো এমনিতেই চলে আসে, কিন্তু তোমার সামনে এখন একটু এই নার্ভাস ফিলই করছি। আচ্ছা, কেন? আমি কি এতই ভয়ঙ্কর? ভয়ঙ্কর না, কিন্তু ঝড়ের মতো। ঝড় হলে তো সবাই পালিয়ে যায়, তুমি পালাওনি কেন? হয়তো আমার ঝড় দেখার সাহস আছে। তাদের হাসির শব্দ মন্দির চত্বরকে আরও প্রাণবন্ত করে তুলল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর শিখা আবার জিজ্ঞাসা করল, তুমি এত চুপচাপ হয়ে গেলে কেন? কি বলবো বলো, তোমাকে সামনে দেখে আমি আমার মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। আরে আমি তো খুব সাধারণ, এত ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি সাধারণ, কিন্তু তোমার এই সরলতাই অসাধারণ। এরপর তারা মন্দিরের দাওয়ায় বসে কথা বলতে শুরু করল। শিখা জিজ্ঞাসা করল, তুমি জীবনে কি করতে চাও? পড়া শেষ করব, তারপর একটা ভালো চাকরি চাই। নিজের মতো কিছু করতে চাই, যেখানে আমার কাজ সাধারণ মানুষকে সাহায্য করবে। আর তোমার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই। তবে কাজের ব্যাপারে এখনো কিছু ফাইনাল করিনি, আগে পড়াশোনাটা শেষ করি। তাহলে তো আমাদের প্ল্যান মিলে গেল। কেন? মানে তুমি ঠিক কি করতে চাও? আমি চাই এমন একটা জীবন যেখানে কাজের পাশাপাশি ভালোবাসা থাকবে, মানুষকে সাহায্য করতে পারবো, আর একসঙ্গে একজন সঙ্গী থাকবে যে আমার পাশেই থাকবে। তুমি এত সুন্দর করে স্বপ্ন দেখতে জানো? সন্ধ্যার আকাশে লাল সূর্যের আভা ধীরে ধীরে ম্লান হচ্ছিল।
মন্দিরের চারপাশে আলো আধারির খেলা। শিখা আর রাহুল মন্দিরের পুকুরের সিঁড়িতে বসে সময়টা যেন আঁকড়ে ধরতে চাইছিল, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। শিখা নরম গলায় বলল, আমাকে না এখন যেতে হবে, না হলে মা চিন্তা করবে। হ্যাঁ, আমাকেও এবার ফিরতে হবে, কিন্তু আজকের দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? শিখা তাকিয়ে রইল রাহুলের দিকে। তার চোখে একটা অদ্ভুত আবেগ। বলল, সময় তো আর থেমে থাকতে পারে না, তাই না? তবে আজকের এই মুহূর্তগুলো আমি সারা জীবন মনে রাখব। আমিও। ওরা মন্দিরের দাওয়ায় উঠে দাঁড়ালো। শিখা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। রাহুল পেছন থেকে একবার ডেকে বলল, শিখা। শিখা রাহুলের দিকে ফিরে তাকালো। পরের বার আমার জন্য একটু বেশি সময় রাখবে তো? তুমি তো আমার সব সময় নিয়ে নিয়েছো রাহুল। বিদায় নেওয়ার মুহূর্তটা যেন তাদের দুজনের জন্যই খুব ভারী হয়ে উঠেছিল। শিখা তার শাড়িটা ঠিক করে নিল। মন্দির ছেড়ে যেতে যেতে শিখা বলল, আজকের দিনটা আমার জীবনের একটা সুন্দর অধ্যায় হয়ে থাকবে। আমারও। তাদের হাসি, তাদের চোখের গভীরতা, সবকিছুতেই যেন ভবিষ্যতের প্রতিশ্রুতির ছোঁয়া লুকিয়েছিল। তারপর তারা এক বুক আবেগ আর অপেক্ষা নিয়ে চলে গেল। তৃতীয় অধ্যায়, প্রেমের গভীরতা। প্রথম দেখার সেই মুহূর্ত যেন শিখা আর রাহুলের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তারপর তারা আরও 2-3 বার দেখা করল। কখনো মন্দিরের সিঁড়িতে বসে রোদ ঝলমলে দুপুর কাটাতো, কখনো শহরের কোনো ছোট্ট কফি শপে 1 কাপ কফি আর 1 রাশ গল্প। রাহুল কাঁথিতে থাকত আর শিখা থাকত তমলুক, তাই তাদের মধ্যে বেশি দেখা হতো না। কিন্তু তাদের প্রতিটি সাক্ষাৎ যেন একটা ছোট উৎসবের মতো ছিল। রাহুল যখন শিখার পাশে থাকত, তার সমস্ত দুশ্চিন্তা মুছে যেত। শিখার সেই প্রাণোচ্ছল হাসি, চোখের গভীরতা আর তার প্রতিটি ছোট ছোট অঙ্গভঙ্গি রাহুলের মনে যেন অদ্ভুত এক প্রশান্তি নিয়ে আসত। শিখার জন্য চকলেট বা তার পছন্দের ফুল নিয়ে আসত রাহুল। শিখার চোখের উজ্জ্বলতা দেখে সে বুঝে যেত এটাই তার জীবনের সবচেয়ে বড় উপহার। অন্যদিকে রাহুলের সঙ্গে সময় কাটানো শিখার কাছে ছিল এক নিরাপদ আশ্রয়ের মতো। রাহুলের কথার সহজ সরলতা শিখা এক ধরনের নিরাপত্তা খুঁজে পেত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন তাদের বন্ধনকে আরও গভীর করে তুলেছিল। তাদের দেখা হওয়ার এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো যেন ভালোবাসার নিঃশব্দ সাক্ষী হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে শিখা আর রাহুল বুঝতে পারল তাদের জীবনের প্রতিটি রং, প্রতিটি স্বপ্নে একে অপরের ছায়া আছে। ভালোবাসা তাদের মাঝে শুধু মিষ্টি অনুভূতি নয়, বরং একে অপরের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। একদিন বিকেলে তারা রূপনারায়ণ নদীর পাড়ে দেখা করল। রূপনারায়ণ নদীর পাড়ে বিকেলের সেই মুহূর্ত ছিল যেন কোনো সিনেমার দৃশ্য। চারিদিক নিস্তব্ধতায় ডুবেছিল। নদীর মৃদু ঢেউ আর পাখিদের কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশে সূর্য হেলে পড়েছে, তার মৃদু আলোর ঝলক নদীর জলে প্রতিফলিত হচ্ছিল। শিখা হালকা হলুদ রঙের চুড়িদার পরেছিল আর তার খোলা চুলে বাতাস খেলা করছিল। রাহুল তাকে দেখে বারবার মুগ্ধ হচ্ছিল। দুজনেই একটানা হাত ধরে বসেছিল। রাহুল শিখার হাসি মুখের দিকে তাকিয়ে অনুভব করছিল এই হাসি তার জীবনের সমস্ত ব্যথা ভুলিয়ে দিতে পারে। একসময় রাহুল হালকাভাবে শিখার কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল। শিখা প্রথমে একটু চমকে উঠলেও তার চোখে মুখে কোনো আপত্তি ছিল না। রাহুল তার মুখ শিখার কানের কাছে নিয়ে এসে মৃদু স্বরে বলল, তুমি জানো, তুমি যখন আমার পাশে থাকো
আমার মনে হয় জীবনটা স্বপ্নের মতো সুন্দর। এই কথা বলার পর রাহুল ধীরে ধীরে শিখার কানের গোড়ায় আলতো করে একটা চুমু খেল। শিখার সারা শরীর শিহরিত হয়ে উঠল। সে সামান্য পিছিয়ে বলল, দুষ্টু, কেউ দেখে ফেলবে। তার গলায় একদিকে ছিল লাজুকতা, অন্যদিকে ছিল অদ্ভুত এক আবেগ। রাহুল শিখাকে আরও কাছে টেনে নিয়ে বলল, যদি দেখেও ফেলে তাকে আমি গর্ব করে বলবো এটা আমার ভালোবাসা। রাহুল তার মুখটা শিখার মুখের কাছে নিয়ে এলো। তার চোখে চোখ রাখা শিখার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। ধীরে ধীরে রাহুল তার ঠোঁট শিখার ঠোঁটের সঙ্গে মিলিয়ে দিল। প্রথম স্পর্শই যেন পৃথিবীটা থমকে গেল। শিখার মনে হচ্ছিল যেন সব কিছু হারিয়ে গেছে। শুধু রাহুলের এই স্পর্শই তার কাছে সব কিছু। রাহুলের চুম্বন ছিল গভীর, তাতে ভালোবাসার প্রতিটা আবেগ জড়িয়েছিল। শিখাও তার সমস্ত হৃদয় দিয়ে সেই চুম্বনে সাড়া দিল। চারিদিকে নদীর হাওয়া বইছিল, আর সেই মুহূর্ত তাদের ভালোবাসার গভীরতা যেন নদীর মতোই বিস্তৃত হয়ে উঠেছিল। তারা দুজনেই সময়ের অস্তিত্ব ভুলে গিয়েছিল। প্রায় 10-15 মিনিট ধরে তারা একে অপরকে অনুভব করেছিল। রাহুল শিখাকে আলতো করে জড়িয়ে বলল, তুমি জানো, এই মুহূর্তটা আমি আমার সারা জীবন মনে রাখবো। আমিও রাহুল, এই ভালোবাসার অনুভূতি কোনো দিন ভুলব না। সেই দিনের সেই প্রথম চুম্বন তাদের সম্পর্কের গভীরতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তারা বুঝতে পারল এই ভালোবাসা কেবলমাত্র মুহূর্তের আবেগ নয়, বরং জীবনের এক স্থায়ী বন্ধন। তারপর কয়েক মাস কেটে গেছে। ওদের মধ্যে নিয়মিত ফোনে কথা হতো। একদিন শিখা বলল, এই শোনো না, আমি আমার একজন বান্ধবীর বিয়ের রিসেপশন অ্যাটেন্ড করতে কলকাতা যাচ্ছি, তুমি আসতে পারবে? তোমার বান্ধবীর বিয়ের রিসেপশনে আমি কি করব? তারপর আমি তোকে চিনিও না, এইভাবে কি কারোর বিয়ের রিসেপশনে যাওয়া যায় নাকি? ও আমাদের সব ব্যাপারটা জানে, ও নিজেই বলেছে তোমাকে নিয়ে আসার জন্য। বলে ফোনটা কেটে দিল। নির্ধারিত দিনে ওরা রিসেপশন হলে পৌঁছলো। হাওড়ায় একটা হোটেলে রিসেপশন ছিল। শিখা ওর বান্ধবী মিমির সাথে রাহুলের পরিচয় করালো। ওরা নবদম্পতিকে উপহার দিল। সেদিন লাল শাড়িতে শিখাকে যেন একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল। রাহুল যেন আবার নতুন করে ওর প্রেমে পড়তে চাইছিল। রাহুলকে একটা কালো পাঞ্জাবিতে খুব সুন্দর দেখাচ্ছিল। তারা রাত 9টার দিকে ডিনার শেষ করে রিসেপশন থেকে বেরিয়ে এলো। রিসেপশন হলটা হাওড়া দীঘা বাসস্ট্যান্ড থেকে পায়ে হাঁটা দূরত্বে ছিল। ওরা হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল, কিন্তু একটু দূর এসে শিখা বলল, রাহুল, আজকে বাড়ি ফেরাটা কি খুব দরকার? না মানে এমনিতেও তোমার কাথি পৌঁছতে রাত 1-2 বেজে যাবে, আমারও নিমতৌড়ি পৌঁছাতে প্রায় 12টা বেজে যাবে। তারপর আমি নিমতৌড়ি থেকে ভেতরে যাওয়ার জন্য এত রাতে কিছু পাবো কি না তারও ঠিক নেই। কিন্তু তাহলে কি করা যায়? প্রাইভেট কার বুক করব? তুমি না একটা পাগল। আমি ভাবছিলাম আমরা যদি আজ রাতটা... একটু দাঁড়াও, আমি একজনকে ফোন করছি। হ্যালো ভাই, তুই কি ফ্ল্যাটে আছিস? হ্যাঁ বল, কি হয়েছে? আমি আর শিখা একটা রিসেপশনে এসে আটকে পড়েছি। আজ রাতটা যদি তোর ফ্ল্যাটে থাকা যেত তাহলে খুব ভালো হতো, যদি তোর কোনো আপত্তি না থাকে তবেই। চলে আয়, কোনো অসুবিধে নেই। তুই দমদম হনুমান মন্দিরের কাছে এসে ফোন করবি, আমি গিয়ে তোদের নিয়ে আসবো। বলেই ফোনটা কেটে দিল। শিখা তার বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে সে তার এক বান্ধবীর বাড়িতে চলে যাবে, পরের দিন সকালে বাড়ি ফিরবে। ওরা একটা ট্যাক্সি ধরে সৈকতের ফ্ল্যাটের কাছে দমদম হনুমান মন্দিরে নামল। সৈকত নিজে এসে ওদের নিজের ফ্ল্যাটে নিয়ে গেল। সৈকত ওদের রুমটা দেখিয়ে দিল, দিয়ে নিজের রুমে চলে গেল। বন্ধ ফ্ল্যাটের নিস্তব্ধতায় সেই মুহূর্তটা যেন সময়ের সীমারেখা অতিক্রম করে চিরস্থায়ী হয়ে উঠেছিল। রুমের নরম আলোয় শিখাকে দেখছিল রাহুল। লাল শাড়িতে তাকে নববধূর মতো দেখাচ্ছিল। তার হৃদয়ের প্রতিটা ধুকপুকানি যেন শিখার উপস্থিতিতে দ্বিগুণ হয়ে উঠেছিল। শিখা সেই মিষ্টি হাসি নিয়ে রাহুলের দিকে এগিয়ে এলো।
তার চোখে ছিল এক গভীর টান, যা রাহুলকে বাকরুদ্ধ করে তুলেছিল। রাহুল কিছু বলতে যাবে এমন সময় শিখা হঠাৎ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করল। রাহুল প্রথমে একটু চমকে উঠলেও শিখার আবেগময় কিসে সে নিজেকে হারিয়ে ফেলল। সে শিখার কোমর ধরে তাকে আরও কাছে টেনে নিল। তাদের গভীর চুম্বনে বদ্ধ ফ্ল্যাটের প্রতিটা কোণ যেন প্রেমের নীলাভ আলোয় ভরে উঠল। তাদের হৃদয়ের স্পন্দন এক হয়ে উঠেছিল। তারা রুমের আলো বন্ধ করল, কিন্তু জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের আলো রুমটাকে সোনালি আভায় ভরে তুলেছিল। সেই আলোয় শিখার মুখখানি যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রাহুল শিখার চুলে হাত বোলাচ্ছিল, আর শিখা তার চোখ বন্ধ করে সেই স্পর্শে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল। তারা ধীরে ধীরে বিছানায় চলে গেল। শিখার হাত রাহুলের হাতে ধরা ছিল, আর তাদের প্রতিটা স্পর্শে যেন হৃদয়ের ভাষা প্রকাশিত হচ্ছিল। একে অপরের দিকে তাকিয়ে তারা জীবনের সমস্ত দ্বিধা ভুলে গিয়েছিল। তারা একে অপরের পোশাক খুলতে শুরু করল। প্রতিটা মুহূর্তে তাদের শরীর এবং মনের সংযোগ গভীর থেকে গভীরতর হয়ে উঠল। 30 থেকে 45 মিনিটের সেই প্রেমময় আবেগের পর শিখা ক্লান্ত হয়ে রাহুলের বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। রাহুল তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। তুমি জানো, আজ আমি নিজেকে সম্পূর্ণ অনুভব করছি। আজকের রাতটা আমার কাছে একটা স্বপ্নের মতো। তুমি আমার স্বপ্ন, তুমি আমার বাস্তব। রাহুল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি আমার প্রিয় উপন্যাসের সেই অধ্যায় যেটা আমি কখনোই শেষ না করে অনন্তকাল ধরে পড়তে চাই। চাঁদের আলোয় তাদের আবেগময় মুহূর্তগুলো ফ্ল্যাটের প্রতিটি কোণায় যেন এক চিরন্তন চিত্র হয়ে রয়ে গেল। পরের দিন সকালে তারা উঠে রেডি হয়ে 8টার দিকে নাগের বাজারে একটা দীঘা যাওয়ার বাস ধরে বাড়ির পথে রওনা দিল। অধ্যায় 4, সম্পর্কের বিচ্ছেদ। এভাবে প্রায় 1.5 বছর কেটে গেল। রাহুল ও শিখার সম্পর্ক ছিল একে অপরের পাশে দাঁড়িয়ে থাকার প্রতিশ্রুতি, কিন্তু এই সম্পর্কের গভীরতার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নও উঠে এসেছিল। একদিন সন্ধ্যায় শিখা রাহুলকে ফোন করে বলল, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, কি হয়েছে? তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করবই তো, আর সেজন্যই তো তোমাকে আমি ভালোবেসেছি। এখনই বিয়ে করতে পারবে? মানে কয়েক মাসের মধ্যে? এই প্রশ্ন শোনার পর রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে নিজের মনকে সামলাতে চেষ্টা করল। কিছুটা স্থির হয়ে বলল, আমি তো এখনো পড়াশোনাই শেষ করিনি, আর চাকরিও পাইনি। তোমাকে আমি এখন কি করে বিয়ে করতে পারি বলো? আর বিয়ে করে নিলে সংসার চালাবোই বা কি করে? শিখা চুপ করে গেল। তার চোখে একটা অদ্ভুত হতাশা ছিল, যেন তার স্বপ্নটাও হঠাৎ ভেঙে গেছে। কিছুক্ষণ নীরবতা কাটাবার পর শিখা শুধুমাত্র বলে ফোনটা কেটে দিল। এরপর থেকে শিখা প্রায়ই বিয়ের কথা বলতো রাহুলের কাছে। শিখার মুখে বিয়ের কথা শোনা রাহুলের জন্য একদম নতুন কিছু ছিল না, কিন্তু সে জানতো এই মুহূর্তে তার কাছে কিছুই নেই যা দিয়ে সে তাদের নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে। রাহুল বাস্তববাদী ছিল। সে জানতো আবেগের বশে এই রকম কোনো সিদ্ধান্ত নিলে পরে সেটা বড় সমস্যায় পরিণত হতে পারে। সে তাই শিখাকে বোঝাতে চেষ্টা করত যে বিয়ের আগে তার জীবনে কিছু সাফল্য থাকা জরুরি। একদিন দুপুরের দিকে যখন তাদের ফোনে কথা হচ্ছিল, তখন শিখা দৃঢ় কণ্ঠে বলল, যেদিন তুমি মাসে 5,000 টাকা রোজগার করতে পারবে সেদিন আমার সঙ্গে কথা বলবে।
এই কথা শুনে রাহুল ভেঙে পড়ল। এক মুহূর্তের জন্য সে কিছুই বলতে পারল না। তারপর একটু থেমে ভারী গলায় বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি বলেই চাই তুমি যেন নিজের পায়ে দাঁড়াও, নিজে জীবনে সফল হও। তোমার কি মনে হয় আমি কোনোদিনও সফল হতে পারবো না? এখন আমার কাছে কোনো উপার্জনের রাস্তা নেই বলে আমি তোমার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছি, তাই না? শিখা একগাল হাসল, কিন্তু তার হাসিটা তীক্ষ্ণ হয়ে উঠল। মূল্যহীন নয় রাহুল, আমি চাই তুমি নিজের জন্য কিছু একটা করো। আমি তোমাকে ভালোবাসি বলেই চাই যে তুমি সামনে এগিয়ে যাও। কিন্তু যদি তুমি আমার সঙ্গ পেতে চাও তাহলে তো তোমাকে কিছু একটা উপার্জন করতে হবে। আমি তো আর সারা জীবন অপেক্ষা করতে পারি না। এই কথাগুলো শোনার পর রাহুল চুপ হয়ে গেল। তার মুখে কোনো কথা ছিল না। মনে হচ্ছিল তার স্বপ্নগুলো শিখার কাছে নস্যাৎ হয়ে যাচ্ছে। তুমি কি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো না? আমি জানি না রাহুল, আমাদের সম্পর্কটা এইভাবে আর কতদিন চলবে। তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা না করো তাহলে হয়তো আমাদের... কথাটা শেষ করতে পারল না, কিন্তু রাহুল সবই বুঝতে পারছিল। এরপর দুজনের মধ্যে দীর্ঘ নীরবতা নেমে আসে। রাহুল আর কিছু না বলে ফোন রেখে দিল। রাহুলের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এটাই কি শেষ? আমরা কি আর একসাথে থাকতে পারবো না? সেদিনের পর শিখা ধীরে ধীরে রাহুলের থেকে দূরে চলে যাচ্ছিল। রাহুল তারপর অনেকবার শিখার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু শিখা কোনো না কোনো বাহানায় না বলে দিত। আমার এখন অনেক কাজ আছে, আমি একটু ব্যস্ত। অবশেষে একদিন সবকিছু যখন শেষ হয়ে যাচ্ছিল, ওরা শেষবারের মতো বর্গভীমা মন্দিরে দেখা করল। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিল, একে অপরকে কিছু না বলে। শেষে রাহুলই মুখ খুলল। কি হয়েছে শিখা? বাড়িতে আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেছে। আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করেছে। কথাটা বলার পরে সে আর কিছুই বলতে পারল না, কেবল কাঁদতে শুরু করল। রাহুলের পায়ের নিচের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছিল। সে জানত তার পক্ষে এখন শিখাকে বিয়ে করা সম্ভব না। পড়াশোনা, জব, ভবিষ্যৎ সবকিছুর চিন্তায় সে পাগল হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর তারা মন্দির থেকে বেরিয়ে আসে। রাহুলের মনে হচ্ছিল এই মুহূর্তটাই যেন তাদের সম্পর্কের শেষ মুহূর্ত। তবে তারপরেও ওরা এক দুদিন ফোনে কথা বলেছিল, তবে সেটাও বন্ধ হয়ে যায়। অবশেষে ওদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকলো না। এভাবেই একদিন সব কিছু শেষ হয়ে গেল। শিখা চলে গেল, আর রাহুল বুঝতে পেরেছিল শিখা আর কখনো তার জীবনে ফিরে আসবে না। অধ্যায় 5। বর্তমান দিন 14 ফেব্রুয়ারি। প্রায় 15 বছর পরে আজ 14 ফেব্রুয়ারি বর্গভীমা মন্দিরের চত্বরে আচমকা শিখার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর রাহুলের মনে সেই পুরনো দিনগুলো ভেসে উঠতে লাগল। তার চোখ বারবার মন্দিরের ভেতরের দিকে চলে যাচ্ছে। মনে হাজারো প্রশ্ন ভিড় করছে। শিখা আসবে তো? আর কিভাবেই বা কথা শুরু করব? এতদিন পর ওকে দেখে কি বা বলবো? শিখা, তুমি কি সেই শিখা যে একদিন আমার জন্য স্বপ্ন দেখছিলে? সে আরও একবার মন্দিরের ভিতরের দিকে তাকালো। আজকের দিনে অনেক কিছু বদলে গেছে। সময়ের সাথে সম্পর্কের মাঝে অগণিত বাধা তৈরি হয়েছে, কিন্তু শিখার চোখের মধ্যে এখনো সেই আগের পরিচিত চাহনি, সেই ভালোবাসার কোমলতা এখনো থেকে গেছে। মন্দিরের ভিড়ের মাঝে নীরবতার সাথে ছেলেকে কোলে করে বসে রইল। থেকে রাহুল নিজের ভেতরেই বহু প্রশ্নের উত্তর খুঁজতে লাগল। মিনিট 15 পর শিখা মন্দিরে পুজো দিয়ে
মেয়েকে সঙ্গে নিয়ে ফিরল। শিখা রাহুলের পাশে বসল। রাহুলের বুকের ভেতরটা হঠাৎ করেই যেন ভারী হয়ে উঠল। 15 বছরের দূরত্বের পর এই মুহূর্তটা তাকে যেন জীবনের এক নতুন অধ্যায়ের সামনে এনে দাঁড় করিয়েছে। শিখা রাহুলকে ও শান্তভকে প্রসাদ দিল। কেমন আছো? ভালো। কিন্তু শিখার সেই ভালো বলার মধ্যে অজস্র না বলা কথার যন্ত্রণা লুকিয়েছিল। তার চোখের চাহনিতে ছিল এক রাশ বিষণ্ণতা। শিখা জিজ্ঞাসা করল, তুমি কেমন আছো? ভালো। এক মুহূর্তের জন্য তাদের মধ্যে যেন পুরনো দিনের সেই মধুর আবেগ ফিরে এলো। কিন্তু বাস্তবতা তাদের আবার ফিরিয়ে নিয়ে এলো বর্তমানের কঠিন সত্যের সামনে। তাদের সন্তানেরা তখন মন্দিরের গাছের তলায় খেলা করছিল, আর তারা দুজনে বসেছিল সময়ের এক সেতুতে, যার দুই প্রান্তে ছিল অতীত আর বর্তমান। এই তোমার মেয়ের বয়স কত হলো আর কি নাম রেখেছো? এই সবে 8 বছরে পা দিয়েছে। ওর নাম স্নিগ্ধা। স্নিগ্ধা? তোমার ছেলের নাম কি আর বয়স? 6 বছর। নাম শান্তভ। দুজন একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সেই পরিচিত পুরনো অনুভূতি যেন নতুন তুলিতে আবার আঁকা হয়েছিল। দীর্ঘ 15 বছর পর আজ যখন শিখা তার মেয়ের নাম বলল স্নিগ্ধা আর রাহুল তার ছেলের নাম বলল শান্তভ, তাদের কথাগুলো শুনে মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন তারা একে অপরের সঙ্গে স্বপ্ন দেখত, একে অপরকে প্রতিশ্রুতি দিত। শিখা একদিন বলেছিল, যদি আমাদের ছেলে হয় আমরা তার নাম রাখব শান্তভ, আর মেয়ে হলে স্নিগ্ধা। আজ এই 15 বছর পর এই দুই নাম, যা কখনো শুধুমাত্র স্বপ্ন ছিল, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। তবে আজ সেই স্বপ্নের পেছনে কতটা অশ্রু, কতটা দুর্ভোগ, কতটা বিচ্ছেদ লুকিয়ে আছে, তা শুধু ওরা দুজনেই জানে। তারা চুপ হয়ে গেল, যেন কোনো শব্দ নেই বলার। তাদের প্রেম যতটা তাদের জীবনের এক প্রিয় অধ্যায় ছিল, সেটা এখন শুধুই স্মৃতি। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শিখা, তুমি জানো শান্তভ আর স্নিগ্ধা, ওই নামগুলো যেন জীবনের এক পুরনো অধ্যায়ের পাতা উল্টোতে থাকে। আমারও ঠিক তেমনই মনে হয়। তোমার মনে পড়ে একদিন আমরা এখানে বসে এই নামগুলো বলেছিলাম, অথচ আজ আমরা কতটা দূরে চলে গেছি। এরপর দুজনেই কিছুক্ষণের জন্য একে অপরের দিকে তাকিয়ে রইল। মন্দিরের শান্ত পরিবেশে সেই প্রথম ভালোবাসার স্মৃতি তাদের হৃদয়ে আবার ঢেউ তুলছিল। শান্তভ আর স্নিগ্ধা মন্দিরের পাশের গাছের বেদিতে বসে খেলা করছিল। আজ 15 বছর পর অনেক কিছু বদলে গেছে, জীবন, সময়, সম্পর্ক, কিন্তু সেই প্রথম ভালোবাসার রেশ আজও অমলিন। একে অপরকে কিছু না বলেও দুজনের মধ্যে যেন একটি অমোচনীয় সম্পর্ক ছিল। রাহুল আর শিখার চোখে কিছু গভীর কথা ছিল, যা এখনো আর বলা হয়নি। অধ্যায় 6, জমানো ব্যথা। তোমার বর নিশ্চয়ই মাসে ওই 5,000 টাকার বেশি ইনকাম করে। আমি তো আর পারলাম না। রাহুলের কথাটা শিখার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তার চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে সামলে হাসির আড়ালে ব্যথা লুকাবার চেষ্টা করল। রাহুলকে কিছু না বলেই শুধু একটা নিঃশ্বাসে বলে মুখ ফিরিয়ে নিল। তবে রাহুল শিখার মনের মধ্যে লুকোনো কষ্টটা ঠিকই বুঝতে পারছিল। সে কিছু বলল না, যেন শিখার মনের কথা শুনে নিজেরও শব্দ হারিয়ে গিয়েছিল।
শিখা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে উঠল, তোমার স্ত্রী কেমন আছে? সে কি করে? সে নিশ্চয়ই তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। শিখার কথা শুনে রাহুল একটু স্তব্ধ হয়ে গেল। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। অনেক চেষ্টার পর ছেলের কাস্টাডি আমি পাই। এই কথা শুনে শিখা এক পলকও কিছু বলল না। সে শুধু মনে মনে একটাই কথা বলল, ভাগ্যের কি পরিহাস। সে ভাবছিল তাদের মধ্যে এত বছর আগে যে প্রেম ছিল সে কি এতটা সহজে মুছে গেছে। শিখার মনে এক অজানা কষ্ট, এক অজানা বিষাদ এসে ভর করল। কেন এমন হলো? কেন আমাদের ভাগ্যে এমন পরিণতি? সেই পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। যখন রাহুল তার হাতে হাত রেখে বলেছিল, তুমি আমার সঙ্গী, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। কিন্তু এখন সেই কথা ছিল কেবল এক স্বপ্নের মতো, যা কোনোদিন বাস্তবে রূপ নিতে পারেনি। মন্দিরের শান্ত পরিবেশেও দুজনের মাঝে সেই চুপ থাকা নিশ্চুপ শব্দের কান্না চাপা মনে হচ্ছিল কিছু একটা অসমাপ্ত থেকে গেছে। শিখা একটু থেমে রাহুলের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে যদি সময় থাকে তাহলে আমরা একটু রাজবাড়ির দিকে যেতে পারি। আমার হাতে এখন শুধু সময় আর সময়। রাহুলের কথা বলার ভঙ্গি ছিল শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা ছিল। শিখা একটু দ্বিধায় দাঁড়িয়েছিল। তার মনের মধ্যে এতটা কষ্ট, এতটা অবাক হওয়া, সব কিছু যেন মনের মধ্যে সাজিয়ে রাখা ছিল। সে শান্তভকে কোলে তুলতে গেল, কিন্তু শান্তভ প্রথমে না বললেও অবশেষে রাহুলের কথায় সে শিখার কোলে উঠে পড়ল। তার কোমল শরীর শিখার বুকে মাথা রেখে যেন একটা স্থিতি পেল, আর রাহুল স্নিগ্ধাকে কোলে তুলে নিয়ে মন্দিরের দিক থেকে রাজবাড়ির দিকে এগিয়ে গেল। রাজবাড়ি যাওয়ার পথে তারা এক দোকানে দাঁড়িয়ে সামান্য কিছু খেতে গেল। যখন খাওয়া শেষ হলো, শিখা রাহুলকে লক্ষ্য করে বলল, তুমি এখন খাওয়ার পর আর সিগারেট খাও না? আগে তো যখন এখানে আসতে তখন আমার কাছ থেকে 5 টাকা নিয়ে সিগারেট খেতে। না, ছেড়ে দিয়েছি। তার কণ্ঠে এক ধরনের শান্তি আর মাঝে মধ্যে এক ধরনের যন্ত্রণা ছিল, যেন এতটা সময় সে নিজেকে চেনার চেষ্টা করছে, খুঁজে বেরিয়েছে তার আসল পরিচয়। শিখা দেখছিল রাহুল কিভাবে ছোট্ট ছোট্ট অভ্যেস পরিবর্তন করেছে, কিভাবে সে পরিণত হয়েছে, আর কিভাবে সে একটি নতুন জীবন খুঁজে পেয়েছে। তবে এত কিছুর মধ্যে সে তার পুরনো রাহুলকেও অনুভব করছিল। তাদের সামনে রাজবাড়ির পথ খোলা ছিল, কিন্তু মনে মনে দুজনেই জানত এই পথ যেন তাদের অতীতের স্মৃতি জটিল দিকগুলোর দিকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। রাহুল আর শিখার মধ্যে যে সম্পর্ক ছিল তা কখনো পুরোপুরি মুছে যায়নি, যদিও সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে। শিখা রাহুলের পাশে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিল, এই ভালোবাসা কি কেবল অতীতেই সীমাবদ্ধ থাকবে, না আজও কিছু বাকি রয়ে গেছে আমাদের মধ্যে? অধ্যায় 7, তাম্রলিপ্ত রাজবাড়ি। তাম্রলিপ্ত রাজবাড়ির ভগ্নপ্রায় সৌন্দর্যের মাঝে বিকেলটা যেন আরও ধীরলয় হয়ে উঠেছিল। বিশাল আমবাগানের পাতা ঝরার মৃদু শব্দ আর পাশের দিঘির জলের ঠান্ডা হাওয়া তাদের কথা বলার জন্য এক নিঃশব্দ জায়গা করে দিল। দিঘির পাড়ে একটা পুরনো বেঞ্চে রাহুল আর শিখা বসল। তাদের সন্তানেরা সামনের মাঠে দৌড়ঝাঁপ করছিল, আর এই নীরব সময়ে তাদের পুরনো প্রেম নতুন করে জেগে উঠেছিল। রাহুলের নজর গেল শিখার বাম কানের গোড়ার দিকে। হালকা আলোয় দেখা গেল একটা কালশিটে দাগ।
তার মন কেমন করে উঠল। শিখা, তোমার কানের পাশের এই দাগটা কিসের? কি হয়েছে? শিখা এক মুহূর্ত চুপ করে রইল। সে নিজের চুলগুলো দিয়ে দাগটা ঢাকতে চেষ্টা করল, কিন্তু সেটা রাহুলের চোখ এড়ালো না। রাহুল আবার বলল, শিখা, লুকিও না, আমি জানি কিছু একটা ঘটেছে, বলো কি হয়েছে। শিখার চোখের কোণে জল গড়াতে শুরু করলো। সে কাঁপা গলায় বলল, কিছু কিছু হয়নি, ছোটখাটো একটা দুর্ঘটনা। রাহুল চুপ করে রইল, কিন্তু সে শিখার চোখের দিকে তাকিয়ে রইল। শিখা যেন আর কিছুই লুকোতে পারল না। নিচের ভারাক্রান্ত মনের ভারটা নামিয়ে রেখে বলল, আমার বর সেদিন রাগের বশে মেরেছিল। এই দাগ সেদিনেরই। কথাগুলো বলতে বলতেই শিখার গলা ভেঙে গেল। চোখের জল ধরে রাখতে পারল না। রাহুল থমকে গেল। তার মনে পড়ল সেই পুরনো দিনগুলো, যখন রূপনারায়ণ নদীর ধারে তারা দেখা করেছিল। রাহুল একসময় শিখাকে আলতো করে জড়িয়ে ধরে প্রথমবার চুমু খেয়েছিল ওর বাম কানের গোড়ায়, তারপর ঠোঁটে। সেদিন রাহুল বলেছিল, তোমার শরীরের এই জায়গাটা শুধু আমার। আর শিখা তখন বলেছিল, আর বাকি শরীরটা? আমি তোমার শরীরকে না, তোমার সত্তাকে ভালোবেসেছি। আজ সেই স্মৃতি তার মনে ঝড় তুলল। শিখার বর্তমান কষ্ট আর অতীতের সেই নিঃস্বার্থ প্রেম যেন একসঙ্গে এসে তাদের হৃদয় ভারাক্রান্ত করে তুলল। রাহুল একটু রেগে গিয়ে বলল, তোমার বর কিভাবে এতটা নৃশংস হতে পারে শিখা? তুমি কেন এসব সহ্য করছো? আমার মেয়েটার মুখের দিকে তাকিয়েই তো আমি তো চাই না যে ওর বাবাকে ছাড়া বড় হোক। আমার শ্বশুর বাড়িতে আমি শুধু টিকে থাকার চেষ্টা করছি। রাহুল চুপ করে গেল। শিখার কথা তার মনের ভেতরে গভীর ক্ষত তৈরি করেছিল। শিখা একটা ম্লান হাসি হেসে বলল, তুমি জানো রাহুল, আমার জীবনটা এতটাই জটিল যে মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই, কিন্তু সেটা কি সম্ভব? রাহুল এক মুহূর্তের জন্য নিজের ভেতরের অস্থিরতাকে সামলানোর চেষ্টা করল। তারপর বলল, তুমি পালাবে কেন? তুমি তো অনেক বেশি শক্তিশালী। কিন্তু শিখা, তোমার জীবনে যদি একটা নিরাপদ পথ খুঁজে নিতে পারো, তাহলে নিজেকে এতটা কষ্টে রেখো না। রাহুল, তুমি তো এক সন্তানের বাবা, তুমি নিশ্চয়ই বুঝবে একটা মা তার সন্তানের জন্য কতটা করতে পারে। আমি শুধু চাই আমার মেয়েটা একটা সুস্থ জীবন পাক। রাহুল ধীরে ধীরে নিজের হাত শিখার হাতে রাখল। তারপর বলল, তুমি সত্যিই অসাধারণ শিখা, কিন্তু আমি চাই না তুমি নিজেকে শেষ করে দাও। তোমার মেয়ের জন্য তোমার ভালো থাকাটা দরকার। শিখা আর কিছু বলল না। রাজবাড়ির আমবাগানের মধ্যে দিয়ে আসা বাতাস তাদের চারপাশে যেন এক ধরনের নীরব বোঝাপড়া ছড়িয়ে দিল। কিছুক্ষণ চুপ থাকার পর রাহুল বলল, তুমি কি জানো শিখা, অনেকদিন পর এখানে এসে আমার মনে হচ্ছে আমি আবার জীবনের সেই সরল দিনগুলোতে ফিরে গেছি। কিন্তু আজকের পরিস্থিতি আমাদের খুব অসহায় করে তুলছে। আমি চাই তোমার জীবনে শান্তি আবার ফিরে আসুক। শিখা চোখের জল মুছে বলল, আমার জীবনে হয়তো শান্তি নেই, কিন্তু রাহুল, তুমি যদি পারো তাহলে নিজের ছেলেটার জন্য সুখী থাকার চেষ্টা করো। ওর জন্য তোমাকে অনেক কিছু করতে হবে। তুমি নিজের দুঃখ ভুলে আমাকে উপদেশ দিচ্ছ, মহানতা দেখাচ্ছ শিখা। মহান আমরা কেউ নই রাহুল, আমি শুধু একজন মা। বিকেলের আলো ক্রমশ ম্লান হয়ে এলো। দিঘির জলে পড়ে থাকা রোদ্দুরের প্রতিফলন তাদের চুপ থাকা মুহূর্তগুলোর সাক্ষী হয়ে রইল। রাহুলের মনে হলো এত বছর পরেও শিখার প্রতি তার অনুভূতি মুছে যায়নি, কিন্তু আজ তাদের জীবন দুটি আলাদা পথে হাঁটছে। সে জানত এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে, কিন্তু বাস্তবতায় কোনো সমাধান নেই। রাহুল, তোমার সাথে আজ কথা বলে একটু
মনটা হালকা লাগছে। তারা বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। স্নিগ্ধা আর শান্তভ দুজনেই ক্লান্ত হয়ে তাদের কাছে এসে দাঁড়ালো। এই দৃশ্যটা দেখে রাহুলের মনে হলো, জীবনের যত দুঃখই থাকুক না কেন, এই ছোট্ট মুহূর্তগুলোই তাদের জীবনকে অর্থ দেয়। দুজনে সন্তানদের নিয়ে দিঘির পাড় ধরে হাঁটতে লাগলো। চারপাশে সন্ধ্যার আবরণ নেমে এলো। রাহুল আর শিখা জানত তাদের এই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না, কিন্তু আজকের দিনটা তাদের হৃদয়ে এক নতুন অধ্যায় লিখে দিল। অধ্যায় 8, কঠিন বাস্তব। বসন্তের সন্ধ্যার বাতাস ধীরে ধীরে ঘিরে ধরছিল তাম্রলিপ্ত রাজবাড়ির আমবাগান। দিঘির পাড়ে হাঁটতে হাঁটতে শিখা আর রাহুলের কথোপকথন যেন অতীত আর বর্তমানের এক মেলবন্ধন তৈরি করছিল। শিখা তার কষ্টের গল্প শেষ করে এবার একটু থমকে রইল। কিছুক্ষণ নীরব থেকে সে রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমার কথা বাদ দাও, তোমার সব কিছু কেমন চলছে এখন? এই চলছে, একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। কোভিডের পর থেকেই ওয়ার্ক ফ্রম হোম চলছে। প্রথম প্রথম কেমন যেন অদ্ভুতই লাগতো, কিন্তু এখন বেশ হয়ে গেছে। শিখা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সরাসরি প্রশ্ন করল, আর তোমার রিলেশনশিপ? তুমি তো বলেছিলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, কি হয়েছিল? রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলল, কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার বিয়েটা ওই বাড়ি থেকে দেখাশোনা করেই হয়েছিল। প্রথম 1-2 বছর সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরই সমস্যা শুরু হলো, বিশেষ করে ওই কোভিডের সময় থেকে। কাজের চাপ তখন এত বেড়ে গেল যে অফিসের বাইরে আর কোনো কিছুই ঠিকমতো সামলাতে পারতাম না। শিখা রাহুলকে থামিয়ে জিজ্ঞাসা করল, তাহলে কি এটা শুধুই সময়ের অভাবের জন্য হয়েছিল? সময়ের অভাব ছিল বুঝলে, কিন্তু তার থেকেও বড় কারণ ছিল বোঝাপড়ার অভাব। আমার স্ত্রী হয়তো আমাকে নিয়ে অন্যরকম একটা জীবন চেয়েছিল, যেখানে আমি সারাক্ষণ ওর কাছেই থাকবো, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। ঝগড়া বাড়তে বাড়তে একটা সময় মনে হলো আমরা দুজনেই একে অপরের জীবনকে শুধুই তিক্ততা দিচ্ছি, শেষমেশ আলাদা হয়ে যায়। শিখা বিষণ্ণ মুখে রাহুলের দিকে তাকিয়ে রইল। রাহুল আবার বলল, তবে জানো শিখা, আমার ডিভোর্সের পর একটা কথা বুঝেছি, প্রেম আর ভালোবাসা হয়তো আমার জন্য নয়। এত চেষ্টা করেও কাউকে সুখী করতে পারলাম না। জানি না দোষটা কোথায় ছিল, আমার নাকি ওর নাকি সময়ের। ভালোবাসা তো শুধু দেওয়া নয়, নেওয়াও। আর আমাদের ডিভোর্সের পরও আমি অনেক চেষ্টা করেছি শিখা, নতুন করে আবার শুরু করার, কিন্তু প্রতিবার মনে হয়েছে যেন কিছু ফাঁকা রয়ে গেছে, কিছুটা অপূর্ণ। ভালোবাসাকে আমি কোনোদিনই ভুলতে পারিনি। রাহুলের কথা শুনে শিখার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে হতে লাগলো রাহুলের এই শূন্যতা, এই হতাশার কারণ হয়তো সে নিজেই। স্মৃতির পাতা উল্টে যেতে লাগলো তার চোখের সামনে। সেই দিনগুলো যখন তারা মন্দিরের ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনত। রাহুলের উজ্জ্বল মুখ, তার অগাধ বিশ্বাস আর সেই কোমল চোখগুলো, সব কিছুই যেন আজ নতুন করে কষ্ট দিতে শুরু করলো শিখাকে। রাহুল সেদিন মাত্র কয়েক মাস সময় চেয়েছিল। যদি সে একটু অপেক্ষা করতে পারত, হয়তো তাদের গল্পটা অন্যরকম হতে পারত। হয়তো শান্তভ আর স্নিগ্ধা এক ছাদের তলায় একসঙ্গে বড় হতো। শিখা অনুভব করল জীবনে কিছু সিদ্ধান্ত ভুলের কারণে এতটা গভীর ক্ষত তৈরি হতে পারে। রাহুলের একাকিত্ব, তার হতাশা, সব যেন আজ তাকে ধীরে ধীরে গ্রাস করতে লাগল। তবু সময়ের এই নিষ্ঠুর খেলার সামনে সে নিজে এক অসহায় দর্শক মাত্র। শিখা অশ্রুসিক্ত চোখে রাহুলের দিকে তাকালো। তারপর হঠাৎ রাহুলের হাত ধরে ফিসফিসিয়ে বলল, জানো রাহুল, আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয়
তুমি পাশে বসে আছো, সেই সেই পুরনো দিনের মতো। কিন্তু বাস্তবটা যখন ঠেলে দেয় তখন বুঝি যে আমি সেই সঙ্গটাই চিরতরে হারিয়েছি। আমি জানি সময় হয়তো আর ফিরিয়ে আনা যায় না, কিন্তু কিন্তু বিশ্বাস করো, প্রতিটি মুহূর্তে আমি আমি তোমাকে ভেবেছি। তোমার মুখটা, তোমার হাসিটা, সব কিছু না আমার আমার হৃদয় গেঁথে গেছে। রাহুল, আমি কি সত্যি এত বড় অপরাধ করেছিলাম যে আজ এই একাকিত্ব আমাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলল? তোমার চোখে যে অভিমান দেখছি সেটা আমি বই বেড়াতে পারবো না। হয়তো আমরা আলাদা হয়েছি, কিন্তু জানো, আমি আমি কখনো আমাদের প্রেমকে আলাদা করতে পারিনি। রাহুল, তোমার জন্য আজও আমার হৃদয় সেই একই জায়গা রয়ে গেছে। যদি পারো আমাকে ক্ষমা করো। রাহুল তার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, শিখা, তুমি কি জানো এই 15 বছর ধরে কতবার ভেবেছি সব কিছু কি আলাদা হতে পারতো যদি আমি একটু বেশি বোঝানোর চেষ্টা করতাম, যদি তুমি একটু অপেক্ষা করতে, হয়তো আমাদের গল্পটাই অন্যরকম হতো। তোমার সিদ্ধান্ত হয়তো ভুল ছিল না, কারণ সেই সময় তোমার নিজের পথ খুঁজে পাওয়াটা জরুরি ছিল। কিন্তু জানো শিখা, আমি কখনো তোমাকে দোষ দিতে পারিনি, কারণ ভালোবাসায় তো দোষ দেখার জায়গা নেই, এটা শুধু অনুভব করার জায়গা। আমি যদি তখন একটু সাহস করে তোমাকে সময় দিতে পারতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। হয়তো হতো, কিন্তু এখন তো আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে অতীত নিয়ে ভেবে আর কোনো লাভই নেই। যা হয়েছে সেটা মেনে নিয়ে এগিয়েই যেতে হবে। তুমি কি সত্যি এগিয়ে যেতে পেরেছো রাহুল? আমার জীবনটা এখন কাজ, ছেলে আর একাকিত্ব নিয়েই। এগিয়ে যাওয়ার চেয়ে বলা ভালো আমি নিজেকে ব্যস্তই রাখি। তাদের কথোপকথন ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছিল। শিখার চোখের জল আর রাহুলের হতাশা তাদের পুরনো স্মৃতিগুলোকে আরও জীবন্ত করে তুলছিল। শিখা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাহুল, তবুও তোমার মধ্যে সেই ভালোবাসাটা ছিল, তুমি অন্তত চেষ্টা করেছিলে। কিন্তু আমি তো সেদিন সাহস করতেই পারিনি। শিখা আর কিছু বলল না। সে শান্তভকে কোলে করে ঘুরছিল। শান্তভ ঘুমিয়ে পড়েছিল। ওরা আবার একটা বেঞ্চে বসল। দিঘির জলের ঢেউগুলো তাদের নীরবতার সাক্ষী হয়ে রইল। অধ্যায় 9, পুনর্বিচ্ছেদ। বেলা পড়ে আসছিল। সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। শান্তভ শিখার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, যেন জীবনের সমস্ত ক্লান্তি ভুলে গেছে। স্নিগ্ধা পাশেই বসে নিজের মোবাইলে গেমে ডুবেছিল। সময় যেন থমকে গিয়েছিল। আর সেই নীরবতার মাঝেই শিখা আর রাহুলের মনের অগোচরের কথাগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। শিখার মনের মধ্যে এক অজানা কষ্ট বয়ে যাচ্ছিল। সে শান্তভের মাথায় হাত বুলিয়ে নিজের চোখের জল আটকে রাখার চেষ্টা করছিল। রাহুল তার পাশে বসেছিল, চোখে এক অদ্ভুত স্থিরতা। শিখা বলল, রাহুল, আমরা যদি আবার... কিন্তু কথাটা শেষ করার আগেই সে থেমে গেল। কথাটা যেন আটকে গেল কণ্ঠে। রাহুল তার দৃষ্টি সরিয়ে নিয়ে সামনের গাছের দিকে তাকিয়ে বলল, শিখা, সেটা হয় না। আমাদের পথগুলো অনেক আগেই আলাদা হয়ে গেছে। জীবনের এই জায়গায় এসে আবার সবকিছু নতুন করে শুরু করা সম্ভব নয়। শিখার চোখ দিয়ে ঝরে পড়তে লাগলো নীরব অশ্রু। সে চুপচাপ বসেছিল।
তার হৃদয়ের ভাঙা টুকরোগুলো যেন আরও একবার মাটিতে ছড়িয়ে পড়ছিল। ওরা দুজনেই বুঝেছিল ওদের মধ্যে এখনও ভালোবাসা থাকলেও জীবনের বাস্তবতাগুলোকে অস্বীকার করা সম্ভব নয়। সময় আর পরিস্থিতি তাদের যা কেড়ে নিয়েছে তা আর ফেরানো সম্ভব নয়। তবুও সেই নীরবতার মধ্যেই তাদের হৃদয়ের ভিতরের কোথাও একটা আশা জেগে উঠেছিল। যদিও তারা একসাথে নয়, কিন্তু তাদের ভালোবাসা আজও বেঁচে আছে, নিঃশব্দে, অমলিন। রাহুল স্থির চোখে দিঘির জলের দিকে তাকিয়েছিল। দিঘির জল যেন তার মনের প্রতিচ্ছবি, অতি গভীর অথচ শান্ত। সূর্যের শেষ রশ্মি অন্তিম আভায় আকাশ রাঙিয়ে দিচ্ছিল, ঠিক যেমন তাদের সম্পর্কের শেষ স্মৃতিগুলো রঙিন হলেও বিদায়ের ছোঁয়া নিয়ে এসেছে। চারপাশের নীরবতা যেন ওদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছিল। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপে যেন ওজন বাড়ছিল, শুধু সন্তানের নয়, বরং একটি অসমাপ্ত ভালোবাসার ভার। শিখা পেছন থেকে বলল, আমাদের কি আর পুনর্মিলন হতে পারে না রাহুল? আমাদের কি আর দেখা হবে না? রাহুল থমকে গেল। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে সে শিখার দিকে ফিরে তাকালো। মুখে এক অদ্ভুত হালকা হাসি ফুটে উঠল, যা আসলে বেদনার গভীর প্রতিফলন। রাহুল বলল, আমাদের আবার দেখা হবে কিনা জানি না, তবে এটা আমাদের পুনর্বিচ্ছেদ হয়েই থাকুক। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যা চাই। শিখার চোখে জমে থাকা জল এবার গাল বেয়ে নেমে আসতে লাগলো। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। সে বুঝতে পারছিল এই পুনর্বিচ্ছেদে শুধু তাদের দুই হৃদয় নয়, বরং তাদের জীবনের সমস্ত স্মৃতির বিদায় জানানো হয়েছে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই। রাহুল ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। শিখা স্থির হয়ে শান্তভোকে কোলে করে বসে রইল। পশ্চিম আকাশের রক্তিম আলো তার মুখে পড়ছিল, আর সেই আলোতে তার চোখের জল ঝিলমিল করে উঠছিল। দিঘির জলে প্রতিফলিত আকাশের মতো তাদের ভালোবাসাও আজ গভীর, কিন্তু বিদায়ের আভায় আচ্ছন্ন। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও
সন্ধ্যার আকাশে ততক্ষণে তারা জ্বলজ্বল করতে শুরু করেছে। চারপাশে এক শান্ত নীরব পরিবেশ। রাহুল শান্তভকে আলতো করে ঘুম থেকে তুলল। শান্তভ প্রথমে কিছুটা বিরক্তি প্রকাশ করলেও শিখার স্নেহমাখানো কণ্ঠ শুনে তাড়াতাড়ি কোল থেকে বেরিয়ে এলো। শিখা শান্তভের নরম গালে একটা চুমু খেয়ে বলল, বাবু ভালো থেকো, বড় হয়ে বাবার খেয়াল রেখো। শান্তভ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শিশুসুলভ হাসিতে বলল, আন্টি তুমিও ভালো থেকো। দিদি ভাই আজকে আমি আসি, আবার একদিন আসবো। হ্যাঁ, তোমার সঙ্গে খুব মজা করব। স্নিগ্ধা তাকে জড়িয়ে ধরল, আর তার মুখে শিশুসুলভ আনন্দের ঝলকানি দেখা গেল। কিন্তু সেই আনন্দের মাঝে একটা চাপা বিষণ্ণতা যেন শিখা আর রাহুলের মনের গভীরতায় প্রবেশ করেছিল। শান্তভ আর স্নিগ্ধাকে নিয়ে রাহুল আর শিখা দুই বিপরীত দিকের পথ ধরল। সন্ধ্যার বাতাস তাদের চারপাশে এক অদ্ভুত নীরবতার আবরণ তৈরি করেছিল। রাহুল পা ফেলছিল ধীরে ধীরে, যেন প্রতিটি পদক্ষেপ তার হৃদয়কে আরও ভারী করে দিচ্ছিল। শিখাও একইভাবে পেছনে পড়ে থাকা প্রতিটি স্মৃতির ঝাপটা অনুভব করছিল। একটু দূরে গিয়ে দুজনেই একসঙ্গে পেছন ফিরে তাকালো। তাদের চোখের চাহনি যেন সময়কে থামিয়ে দিল। শিখার চোখের কোণ ভিজে উঠেছিল, কিন্তু সেই চোখে দুঃখের ছায়ার চেয়ে বেশি ছিল একটা গভীর অনুভূতির প্রতিচ্ছবি। রাহুলের চোখেও জল, কিন্তু সেখানেও ছিল এক অদ্ভুত প্রশান্তি। এই বিচ্ছেদের মধ্যে যেন তারা নিজেদের হারিয়ে যাওয়া প্রেমকে নতুন করে খুঁজে পেয়েছিল। জীবনের জটিলতায় ভুলে যাওয়া অনুভূতিগুলো যেন আজ আবার ফিরে এসেছিল। তারা জানত এই পথ আলাদা, কিন্তু এই পথেই তাদের ভালোবাসা নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে। রাহুল আর শিখা ধীরে ধীরে তাদের পথ ধরল। আকাশে তারারা জ্বলতে থাকল, যেন এই তারাগুলো তাদের গল্পের সাক্ষী হয়ে রইল। সেই রাত্রি শুধু বিদায়ের ছিল না, বরং ছিল এক চিরন্তন প্রেমের নিঃশব্দ উদযাপন। বসন্ত এসে বলল হেসে, তোমার ছোঁয়ায় জেগে উঠেছি। পলাশ ফুলের আগুন রঙে আমার মন রাঙিয়ে দিয়েছ। ও গো প্রিয়া, ও গো রাধা, তোমার গানে নাচে শাখা, বাতাস বয়ে ভালোবাসা, রঙিন হলো মন প্রাণ। কোকিল ডাকে মনের কোণে, তোমার সুরে বাজে বাঁশি, চাই না কিছু শুধু তুমি। বসন্ত এসে দিল সাক্ষী, ও গো প্রিয়া, ও গো রাধা, তোমার গানে নাচে শাখা, বাতাস বয়ে ভালোবাসা, রঙিন হলো মন প্রাণ। বসন্ত এসে পড়ল ভেসে, তোমার ছোঁয়ায় জেগে উঠেছি। পলাশ ফুলের আগুন রঙে আমার মন রাঙিয়ে দিয়েছ।
রঙিন